আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো কৃষ্ণনগরের নিরাপত্তা কোথায়। সত্যিই কি কৃষ্ণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে? এ প্রশ্ন কিন্তু উঠছে গত সোমবারের একটি ঘটনায়। আপনারা জানেন যে গত সোমবার কৃষ্ণনগর 25 নম্বর ওয়ার্ডের মানিকপাড়ায় একটি ঘটনা ঘটেছে। কি সেই ঘটনা? যে সেখানে ঈশিতা মল্লিক নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে কাঁচরাপাড়া থেকে এসে দেশরাজ সিং নামে এক যুবক গুলি করে এখান থেকে পালিয়ে গেল। তারপরেই কিন্তু এই প্রশ্ন উঠছে, বাইরে থেকে এসে যদি যে জায়গায় ঘটনাটা ঘটেছে মানিকপাড়া, সেই মানিকপাড়া এলাকাটা কিন্তু কৃষ্ণনগর যে এসপি অফিস, কৃষ্ণনগর পুলিশ জেলার যে এসপি অফিস, সেই এসপি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্ব এবং যে ডিএম বাংলোরের সেখান থেকেও ঢিল ছোড়া দূরত্ব। তাহলে এই যে কৃষ্ণনগর মানিকপাড়ায় যদি এই রকম ঘটনা ঘটতে পারে, তাহলে কৃষ্ণনগরের আরো অনেক এলাকা আছে, সেখানকার মানুষ কি তাহলে নিরাপত্তাহীনতায় ভুগছে? বা ওভারঅল কৃষ্ণনগরের মানুষ কি নিরাপত্তাহীন ভুগছে? এ প্রশ্ন কিন্তু উঠবেই। আর এই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু ঘোষ, সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সদস্য কুণাল চৌধুরী, রয়েছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক যুব মোর্চার রাজু দাস এবং সেই সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর শহর এরিয়া কমিটির সদস্য সিপিআইএম এর গৌতম মোদক। চারজনকেই আমাদের স্টিং নিউজের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং প্রথম প্রশ্ন আমি করব তৃণমূলের যিনি রয়েছেন কুণাল চৌধুরীর কাছে। কৃষ্ণনগরে শুধু এই ঘটনাই নয়, একাধিকবার কিন্তু গুলির ঘটনা ঘটেছে। আমরা জানি, সম্প্রতি একটি দৈনিক কাগজেও কিন্তু সেটা প্রকাশিত হয়েছে যে 2024-এ 11ই এপ্রিল এখানে কৃষ্ণনগর শহরে গুলিকাণ্ড ঘটেছে। 2024 19শে জুলাই ঘটেছে, 2025-এর 1 জানুয়ারিতে ঘটেছে, 2025-এর 5 মার্চে ঘটেছে, আবার 2025-এর 14 জুলাইতে ঘটেছে, 2025-এর 10 জুন ঘটেছে, 2025-এর 7 জুন ঘটেছে, আর 2025-এর আবার 18ই আগস্ট ঘটেছে। ফলে একের পর এক গুলিকাণ্ড। তাহলে কি প্রশাসন ঠিকভাবে কাজ করছে না? রাজ্যে তো তৃণমূল সরকার রয়েছে, কি বলবেন? দেখুন, প্রশাসনের পুলিশের যে বিভাগ রয়েছে তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বিষয়টা দেখা। সেই বিষয়টা দেখা যাচ্ছে যে এর আগে যে কথাগুলো বললেন, যে গত সোমবারের আগে যে ঘটনাগুলো ঘটেছে, পুলিশ কিন্তু তৎপরতার সাথে তাদের অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং আইনের মাধ্যমে এনে তাদেরকে বিচার ব্যবস্থার সাথে যুক্ত করেছে এবং তাদের বিচার চলছে। আচ্ছা, সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা দেখুন, একজন নন বেঙ্গলি তিনি এসেছেন বাইরে থেকে, এসে কৃষ্ণনগরে একটা বাড়িতে ঢুকেছেন, দোতলায় উঠেছেন এবং গুলি চালিয়ে সেখান থেকে আবার বেরিয়ে গেছেন। এটা সত্যি খুব নক্কারজনক ঘটনা এবং খুবই নিন্দনীয় ঘটনা। যেহেতু পুলিশ প্রশাসনের হেডকোয়ার্টার নদিয়া কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের একদম ঢিলছোড়া দূরত্বে, এখানে কিছু একটা ভুল ত্রুটি নিশ্চয়ই নিরাপত্তায় ছিল। আগামী দিন হয়তো পুলিশ সেটা শুধরে নেবে এবং অভিযুক্ত ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেপ্তার করবে এবং বিচার ব্যবস্থার আওতায় আনবে, এটুকু আমরা আশা রাখছি। না, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই রাজ্যে তৃণমূল সরকার রয়েছে, তাহলে তৃণমূল সরকারের আমলে কি দুষ্কৃতীরা এইভাবে দাপিয়ে বেড়াবে? না না, কখনোই না। পুলিশের কাজ করুক। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনো রকম বেআইনি কার্যকলাপ বা কোনো রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ আমরা বরদাস্ত করব না, আমাদের সরকার বরদাস্ত করবে না। এটা পুলিশের কিছুটা ভুলভ্রান্তি হয়েছে, ভুলত্রুটি হয়েছে, সেটা শুধরে নেবে। আমরা পুলিশ যে কৃষ্ণনগর শহরে গুলি কাণ্ড ঘটেছে, সেখানে সাধারণ মানুষের হাতে, দুষ্কৃতীদের হাতে কিভাবে এইসব আগ্নেয়াস্ত্র চলে আসে? আমরা পুলিশ প্রশাসনের সাথে সর্বতভাবে সাহায্য করব। যদি পুলিশ প্রশাসন সদিচ্ছা দেখিয়ে এই আর্মস রিকভারি করার চেষ্টা করে, সামনে ভোট রয়েছে, তার আগে যদি রিকভারি করার চেষ্টা করে, সামনে জগদ্ধাত্রী পুজোর মতো বড় উৎসব রয়েছে কৃষ্ণনগর শহরে, সেটার ক্ষেত্রে সেটাকে সামনে রেখে যদি আর্মস রিকভারি করার চেষ্টা করে, আমরা সর্বতভাবে পুলিশ প্রশাসনের সাথে আছি। এবং আমি সকল বিরোধী দলকেও আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো, আসুন একসাথে মিলিত হয়ে এই দুষ্কৃতি কার্যকলাপের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি, আমরা যেন সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, বজায় রাখতে পারি, সেই চেষ্টা। বিভিন্ন সময়ে বিরোধীরা আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে আপনাদের
এই সময়কালে, এই তৃণমূলের রাজত্বকালে যে দুষ্কৃতী, আপনারা তাদেরকে ভোটের কাজে ব্যবহার করছেন, ভোট লুটের কাজে ব্যবহার করছেন, বিরোধীরা প্রায়ই অভিযোগ তোলে। দুষ্কৃতীদের দিয়ে যদি ভোটের কাজে ব্যবহার করে ভোটের কোনো সুফল পাওয়া যেত, তাহলে নন্দীগ্রামে 2011 সালের আগে 2007 সালে 6 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যেভাবে সিপিএম এর হারমাতবাজারা আক্রমণ করেছিল, তাহলে সিপিএম সেখানে ভালো ফল করতো এবং 11 সালে তৃণমূল কংগ্রেস না এসে সিপিএম এর অষ্টম বামপন্থ সরকার তৈরি হতো। আমি কংগ্রেসের দিব্যেন্দু বাবুর কাছে যাব। দিব্যেন্দু বাবু, এই যে কৃষ্ণনগর শহরে একের পর এক গুলিকাণ্ড বিভিন্ন সময়ে অতীতেও ঘটেছে এবং সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? দেখুন, কৃষ্ণনগর আপনি যদি 90-এর দশকে দেখেন, এখানে আলোচনায় উঠে আসতে পারে, মানে আমাদের কুণাল চৌধুরী বলতে পারেন যে আগেও এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা। কিন্তু একটা তার মধ্যে একটা পরিব্যক্তি রয়েছে। পরিব্যক্তিটা কি? কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আগে একটা পাড়ায় পাড়ায় রেষারেষি ছিল, এবং শুভঙ্কর বাবু যখন এখানে শ্রদ্ধেয় স্বর্গীয় শুভঙ্কর বাবু এখানকার যখন ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন, তখন কিন্তু সাহসের সাথে, বুদ্ধিমত্তার সাথে সেই অশান্ত কৃষ্ণনগরকে শান্ত করেছিলেন। আচ্ছা। এটা অধ্যায় 1। অধ্যায় 2, তৃণমূল কংগ্রেসের শাসন, এবং ধারাবাহিকভাবে, এটা শুধুমাত্র যে একটা বিচ্ছিন্ন ঘটনা, গত পরশু দিনের ঘটনাটা, তা কিন্তু নয়। আপনি বললেন যে, আপনি যে তথ্য দিলেন, অর্থাৎ সাম্প্রতিক যদি আমি 1 বছরের তথ্য দেখি, 2024 থেকে 2025, তাহলে আমরা দেখব যে একটা ধারাবাহিকভাবে বিশৃঙ্খলা কৃষ্ণনগরে চলে এসেছে। কিন্তু আমি এটা মানি যে বাইরে থেকে দেশরাজ সিং যে হত্যা করলো, অত আমাদের ইন্টেলিজেন্স নেই যে সেটাকে রুখে দেওয়ার। কিন্তু এই দেশরাজ সিং এর মনে হলো কেন কৃষ্ণনগর গিয়ে আমি হত্যা করে চলে আসতে পারবো? এতটাই মানে সে কনফিডেন্ট ছিল? কৃষ্ণনগরের পরিস্থিতি, কৃষ্ণনগরের যে ধারাবাহিক বর্তমানের যে ক্রিমিনাল পরম্পরা, এটা সে জানতো। এবং আমি নিশ্চিত, এটা আপনি শুনে রাখুন, পুলিশ তদন্ত করছে, পুলিশের প্রতি আমার কোনো রাগ নেই বা ক্ষোভ নেই, কৃষ্ণনগরের কোনো ক্রিমিনাল বা কোনো ব্যক্তির সাথে তার 100% যোগাযোগ ছিল। নালে কাঁচরাপাড়া থেকে একটা যুবক এসে এইভাবে একা একা বাড়ির ওপরে দোতলায় উঠে একটা মেয়েকে গুলি করে দিয়ে চলে যাবে, এটা অসম্ভব। এবং সেই ক্রিমিনাল গোষ্ঠীর সাথে দেশরাজ সিং এর সম্পর্ক আগেও ছিল, এবং তাদের মাধ্যমেই সে কৃষ্ণনগরে কিন্তু এই অপরাধটা করেছে। এবং দেখা যায় যে কৃষ্ণনগরে কোনো উৎসব হলেই সেখানে একটা গন্ডগোল হবেই। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার এটা কেন বারবার ঘটছে? কারণ পুলিশ অ্যারেস্ট করছে না। আপনি রিসেন্ট ঘটনা, কৃষ্ণনগরের একটা ইতিহাস যদি আমরা সংস্কৃতিকে একটুখানি মনে করি, 18ই আগস্ট, আপনি জানেন যে আমাদের নদিয়া 18ই আগস্ট স্বাধীন হয়েছে, এবং হেমন্ত কুমার সরকার, যিনি সুভাষচন্দ্রের সঙ্গী ছিলেন, তিনি টাউন হলে 18ই আগস্ট কিন্তু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যে হেমন্ত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও ছিলেন। এটা হচ্ছে কৃষ্ণনগরের 18ই আগস্টের ইতিহাস। আর এই 18ই আগস্টে আমরা কি দেখছি? এই প্রসেনজিৎ দাসের মতন দুষ্কৃতীরা বারুইহুদা অঞ্চলের বাড়িতে বাড়িতে গিয়ে অশান্তি করছে। এবং আপনি জেনে রাখুন, আজ অব্দি প্রসেনজিৎ দাসকে অ্যারেস্ট করা হয়। এবং আমাদেরও তো এক সোর্স আছে, এই প্রসেনজিৎ দাসকে মাথায় ছাতা দিয়ে রক্ষা করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তার জন্য প্রসেনজিৎ দাসরা রেহাই পাচ্ছে। একের পর এক সরস্বতী পুজোর বিসর্জনে গন্ডগোল, সেখানেও তৃণমূলের দুটো গোষ্ঠীর গন্ডগোলটা পুজোতে প্রকাশিত হচ্ছে। পাড়ায় পাড়ায় কিন্তু গন্ডগোল নেই। চকের পাড়াতে কিছুদিন আগে যেটা হলো, চ্যাটার্জি পুকুরের ধারে একটা ছেলেকে যেভাবে রিভলভার ধরলো, এবং তারপরে আবার তার বাড়িতে একদল ছেলে গেল। আপনি দেখুন যে ওই যে রিভলভার ধরেছে প্রথমে, তার আগে এনডিপিএস এর মতন কেস আছে, ধারাবাহিকভাবে তার নামে অনেক এফআইআর আছে, তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। দেখা যাচ্ছে যে পুলিশ ভালো কাজ করছে, সেটা তো আপনাকে বলতে হবে। বিভিন্ন যে ঘটনা, সেখানে পুলিশ কাজ করতে চাইছে। আমি পুলিশের সরকারি কর্মচারীর দোষ দিচ্ছি না। দুষ্কৃতীরা দুষ্কৃতি করবার আগে ফোন করে বলবো না যে আমরা আজকে দুষ্কৃতি করব। দলের সেই যদি দুষ্কৃতি কাজকর্ম করার আগে জানিয়ে দিত ঘটাচ্ছে, পুলিশ ব্যবস্থা নিত, ছাতার মতন রক্ষা করছে। এই জন্য কৃষ্ণনগর শহরের আজকে এই পরিস্থিতি কারা করছে। আজকে কাউন্সিলর, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আগে কাউন্সিলররা যদি ওই জলঙ্গি নদীর ধারে গিয়ে একটা ক্যাফেতে দলবল নিয়ে গিয়ে সেই ক্যাফে বন্ধ করে দিতে পারে, ক্যাফের মালিককে মারধর করতে পারে, সেখানে পুলিশ তাকে অ্যারেস্ট করার মতন সাহস দেখাতে পারে না, তাহলে সেই
সেই শহরের দুষ্কৃতীরা তো ভাববেই, যারা 19-20 বছরের ছেলে তারা ভাববেই যে আমরা এই লাইফটাকে এইভাবে এনজয় করবো এবং আমাদের পেছনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে। এটা পাড়ায় পাড়ায় রয়েছে, আপনারা সেটা বলুন। পারছে না, একদম নয়। পুলিশ অফিসাররা, অনেক অফিসার তো রয়েছে যারা প্রকৃত ভালো মানুষ, তাদের সঙ্গে তো আমাদের কথা হয়। আমি পুলিশের দোষ এখানে দেব না, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং যে পুলিশ কাজ করবে অনেক আধিকারিকরা তাকে বাইরে থেকে লোক নিয়ে এসে নেই, এই অবদমন, এই সংস্থাকে অবদমন করবে, পুলিশের ক্ষমতা নেই। মোকাবিলা গণতান্ত্রিক করতে পারছে না, তাই বাইরে থেকে লোক নিয়ে এসে গন্ডগোল করার চেষ্টা করছে। রাজু, এই যে আমরা আজকে আলোচনাটা করছি, যে ঘটনাটা ঘটে গেল কৃষ্ণনগর শহরে দ্বাদশ শ্রেণীর যে ছাত্রীকে গুলি করে হত্যা করা হলো, এই ঘটনার পর থেকে সত্যিই কি কৃষ্ণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে? আপনার কি মনে হয়? দেখুন, ব্যাপারটা কলকাতা হওয়া কৃষ্ণনগর সর্বত্রই একই বিষয়। আপনারা জানেন যে গত 2024 সালের 8ই আগস্ট আরজিকরের একটা ধর্ষণ কাণ্ড হয়েছিল, আপনারা সকলেই জানেন। তো সেখানেও কিন্তু সেই ছাত্রী বোনটি, সে কিন্তু চিকিৎসা পরিষেবা দিচ্ছিল। একটা সরকারি প্রতিষ্ঠানে ঢুকে যদি তাকে খুন করে দেওয়া হয় ধর্ষণ করে, আর কৃষ্ণনগরে একটা ছেলে সে কৃষ্ণনগর আসলো, এসে সিঁড়ি দিয়ে ওপরে উঠে খুন করলো, তো পুলিশ এখনো তদন্ত করছে। জানা নেই যে, আমি বলতে পারবো না এখনো পর্যন্ত, বাকি হয়তো জানতে পারে, আমার জানা নেই যে সেই ছেলেটা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা। আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারে। এটা সেইখানে থাকা মানুষ মানুষকে দিতে কিছুক্ষণ আগে কংগ্রেসের দাদা বলছিল, দিবেদা বলছিল যে শক্তিনগর একটা ঘটনা বলছিল, দিবেদা হয়তো জানে না, আমি আরেকটু বলি কুণালদাকে। কুণালদা, যে শক্তিনগর 11 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছিল সপ্তাহখানেক আগে, সেইখানে দাঁড়িয়ে আপনি কি জানেন যে প্রসেনের কথা আমাদের দিবেদা বললো, সেই প্রসেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের 131 নম্বর বুথের সভাপতি। সে আজকে দাঁড়িয়ে বাড়াইহুদা এলাকায় প্রত্যেকটা বাড়ি থেকে তোলা চেয়েছে, তারা না দেওয়াতে সে দা দিয়ে কোপ করেছে, রডের বাড়ি মেরেছে, সে ফায়ারিং করেছে। তাকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না? কার ইচ্ছেতে, কার ইন্ধনে, কোন তৃণমূল কংগ্রেস নেতার ইন্ধনে এই সমস্ত ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে? শক্তিনগরের মানুষ জানতে চায়, কৃষ্ণনগরের মানুষ জানতে চায়, অপরাধীরা ঘুরে বেড়াতে পারবে না দীর্ঘদিন, কাল হবে। এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়। এবার আমি চলে যাচ্ছি সিপিএম এর কৃষ্ণনগর শহর এরিয়া কমিটির সদস্য গৌতম বাবুর কাছে। গৌতম বাবু, যে ঘটনাটা ঘটলো আপনি জানেন যে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে হত্যা করা হলো, এই ঘটনায় আপনাদের দলের প্রতিক্রিয়া কি? দেখুন, আমাদের কৃষ্ণনগর শহরটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সদর শহর। আপনি যদি একটু পিছিয়ে যান, দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং তার পরবর্তীকালে আপনি যদি আপনার দৃষ্টিটাকে একটু ঘোরান, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় ভবানীপুর থানা থেকে সত্যি সত্যি উনি ক্রিমিনাল ছাড়িয়ে এনেছিলেন। আসলে আরজি করে ওই মেয়েটির রেপ এবং খুন, তারপর ওখানকার সুপারিনটেন্ডেন্ট সন্দীপ ঘোষের প্রাইজ প্রমোশন, তারপর তৃণমূলের বিজয় মিছিল থেকে কালীগঞ্জের তামান্না খুন, তার সমস্ত আসামি ধরা না পড়া, আনিস খান খুন, অর্থাৎ গোটা পশ্চিমবাংলায় যে পরিব্যাপ্তি চলছে, সমাজ বিরোধীরা ভাবছে এটা আমার সরকার। ঠিক যেমন ধানতলা বামতলা আপনি ভেবেছিলেন, সমাজ বিরোধীরা ভাবছে এবং এই সমাজ বিরোধীদের যা হয়েছিল, সাইবাড়িতে যা হয়েছিল, সেই একই রকম একটু আগে যে আলোচনা জগদ্ধাত্রী পুজোর সীমাবদ্ধ নেই, কলেজ পলিটিক্সে সীমাবদ্ধ। আমি বলছি কিসের কলেজ পলিটিক্সে সীমাবদ্ধ? দীর্ঘদিন কলেজগুলোতে ভোট হয় না, টিএমসিপি চাঁদা তোলে, তার বখরার গন্ডগোল।
কাছ থেকে বাধ্যতামূলক এন্ট্রি নিচ্ছে, দিতে হয়েছে 32 টাকা দাদা। এর থেকে পরিত্রাণ থেকে তো রেহাই পেয়েছে মানুষ। এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। বুঝতে পেরেছি আমরা। এবং সর্বশেষ আমার কথা, মাকে স্ত্রীকে তুলে ওনাকে যদি ডাকার ক্ষমতা না হয় অনুব্রত মণ্ডলকে, সমাজ বিরোধীরা আরো উৎসাহিত হবে যে পুলিশকে আমার দাদা, পুলিশের মা, পুলিশের স্ত্রী, তাকে এই করব ওই করব তাই তো বলা যাবে না, তো শালীনতাই বাদে তাকে গ্রেপ্তার করা বা তার মোবাইলটা সিজ করার ক্ষমতা হয়নি যে সরকারের। সেই সরকারের আমলে আপনার থেকে কি আশা করেন? কৃষ্ণনগর কি পশ্চিমবাংলার বাইরে নাকি? প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনছিলেন কৃষ্ণ নাগরিকদের নিরাপত্তা কোথায়, সত্যিই কি কৃষ্ণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে? প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।